প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার শর্ট ফাটাকেষ্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা দেখতেছো এই ক্লাসটির নামেই কিন্তু ফাটাকেষ্ট। সুতরাং এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে তুমি ফাটাকেষ্টর মতো রাইট ফর্ম অফ ভার্ব এ টু জেড সবকিছু শিখে যাবা। এটি একটি রাইট ফর্ম অফ ভার্বের ফিনিশিং ক্লাস। তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 আগস্ট 2025 সালে অনুষ্ঠিত হবে তাদেরকে অবশ্যই আজকের ক্লাসটি করতে হবে। আজকে আমি তোমাদেরকে টপ 20 রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো। 5 মার্ক তুলে নাও। গ্রামার শর্ট ফাটাকেষ্ট ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি আছে এই বই থেকে নেওয়া হচ্ছে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 আগস্ট 2025। তোমরা স্ক্রিনের মধ্যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ। এই বইটি প্রধান উপকার হলো তোমরা যারা যারা এই বইটি ক্রয় করবে তাদেরকে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি অর্থাৎ রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ফ্রি ক্লাস সব ক্লাস একদম ফ্রিতে দেওয়া হবে। বইটি ক্রয় করার সাথে সাথেই তোমাকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এ টু জেড সব কিছু তুমি একদম ফ্রিতে পেয়ে যাবা বইটি কেনার মাধ্যমে। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। বইটির বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। তো দেখো টপ 20 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন 10 অ্যান্সার। 1 নম্বর টেকনিকটি দেখো। সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে না করে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট যদি নিজে কাজ না করে, সাবজেক্ট নিজে কাজ না করলে অবশ্যই তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো কিভাবে বুঝবা সাবজেক্টটি নিজে কাজ না করে, সে তার টেকনিক আমি তোমাদেরকে একটু পরেই শিখিয়ে দিচ্ছি। তো দেখো, যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। যদি কাজটি এখনো হচ্ছে বোঝায়, যদি কাজটি এখনো হচ্ছে বোঝায় তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে am is are বসাতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে বোঝালে, কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে বোঝালে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 1.1টি দেখো। দ্য রোজ ব্র্যাকেটে কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। এর বাংলা অর্থ করো গোলাপকে ফুলের রানী বলা হয়। তো দেখো এখানে সাবজেক্ট কি দ্য রোজ। তো দেখো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলে না, তাকে বলা হয়। তো দেখো গোলাপ কিন্তু নিজেই নিজে কাজ করতেছে না। সাবজেক্ট নিজে নিজে কাজ না করলে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো গোলাপকে কিন্তু এখনো ফুলের রানী বলা হয়, অর্থাৎ কাজটি এখনো হচ্ছে বোঝাচ্ছে। কাজটি এখনো হচ্ছে বোঝালে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে am is are। সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে am is are মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় am বসবে, কোথায় is বসবে, কোথায় are বসবে? I সাবজেক্ট থাকলে বসাতে হবে is। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম থাকলে বসাতে হয় is, বাদ বাকি ক্ষেত্রে are বসাতে হবে। তো দেখো দ্য রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে is। তো is বসালাম। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে কি আছে, মূল ভার্ব কল। কলের পিপি কি? কলের পিপি হলো কল্ড। তো এখানে অ্যান্সার হবে is called। দ্য রোজ is called the queen of flowers। গোলাপকে ফুলের রানী বলা হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পরেরটি চলে যাই তাহলে তোমরা আরো বুঝতে পারবা। ইংলিশ ব্র্যাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো ইংলিশ কিন্তু নিজে নিজেকে বলে না, তাকে বলা হয়, অর্থাৎ সাবজেক্ট নিজে নিজে কাজ করতেছে না। আর যেহেতু ইংলিশকে সারা বিশ্বে এখনো কথা বলা হয়, কাজটি এখনো হচ্ছে বোঝাচ্ছে, সুতরাং সাহায্যকারী বা বিষয় বসাতে হবে am is are। ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাম, সুতরাং বসাতে হবে is। এরপরে তোমাদেরকে মূল ভার্বের পিপি করতে হবে। এখানে কি আছে দেখো স্পিক। স্পিকের পিপি কি? স্পিকের পিপি হলো স্পোকেন। তো আমি এখানে স্পিকের পিপি স্পোকেন লিখে দিলাম। এখানে অ্যান্সার হবে is spoken। ইংলিশ is spoken all over the world।
ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। এবার চলে যাব 1.3-তে। 1.3টি দেখো, দ্য ম্যান হাং ফর মার্ডার, লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো দ্য ম্যান, এই লোকটি কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, অর্থাৎ সাবজেক্ট এখানে কাজ করতেছে না। সাবজেক্ট কাজ না করলে তোমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো লোকটিকে কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, দেখো কাজটি কিন্তু শেষ বোঝাচ্ছে, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী বা বিষয়ে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে দেখো দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ওয়াজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে, হ্যাং এর পিপি হলো হ্যাংড, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার পরেরটিতে চলে যাব। পরেরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল, এর বাংলা অর্থ হলো গত রাতে ছাত্রদের হল খালি করে দিতে বলা হয়েছে। গত রাতে ছাত্রদের হল খালি করে দিতে বলা হয়েছে। তো দেখো এখানে স্টুডেন্ট নিজে কিন্তু খালি হয়নি, তাদেরকে খালি করতে বলা হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি। আর একটা বিষয় দেখো, ইতিমধ্যে কিন্তু কাজটি হয়ে গেছে, অর্থাৎ খালি করতে বলা হয়েছিল, হয়ে গেছে অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে সাবজেক্ট দেখো স্টুডেন্টস, প্লুরাল সাবজেক্ট হলে বসাতে হয় ওয়্যার। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ টেলের পিপি কি, টেলের পিপি হলো টোল্ড, তো এখানে অ্যান্সার হবে ওয়্যার টোল্ড। আশা করি এটিও বুঝতে পেরেছো। 2.2টি দেখো, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইওর ডিসঅনেস্টি, তোমাকে গতকাল তোমার অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। তো দেখো এখানে সাবজেক্ট কি, ইউ তুমি, তো দেখো এই তোমাকে কিন্তু সে নিজে নিজেকে শাস্তি দেয়নি, তাকে তার অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছিল, সুতরাং বুঝতে পারতেছো সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। আর যেহেতু ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে, সুতরাং তোমাদেরকে কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে বোঝাচ্ছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। ইউ এর সাথে সবসময় কিন্তু ওয়্যার বসাতে হয়, তো আমি এখানে ওয়্যার বসালাম। এরপরে মূল ভার্বে পিপি করতে হবে, এখানে আছে দেখো পানিশের পিপি কি, পানিশের পিপি হলো পানিশড, তো এখানে অ্যান্সার হবে ওয়্যার পানিশড। আশা করি তোমরা টেকনিক একটি বুঝতে পেরেছো। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, অনার্স সেকেন্ড ইয়ারে এবছর প্যাসিভ ভয়েস রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এবার চলে যাব টেকনিক 2-এ। টেকনিক 2টি হলো সিকোয়েন্স অফ টেন্স। তো দেখো সিকোয়েন্স অফ টেন্সটি কি, পাস্ট ইনডিফিনিট দ্যাট সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার আমরা তো অত টেন্স টুন্স বুঝি না, তাহলে আমরা কি করব? তো তোমাদের জন্যই তো রাকিব স্যার রকিবুল 24। তো দেখো বাক্যের মধ্যে যদি তোমরা বিফোর অথবা অলরেডি থাকে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সে বাক্যটি সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বাক্যের মধ্যে বিফোর আর অলরেডি থাকলে তোমরা উত্তর লিখবা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর বাক্যের মধ্যে যদি বিফোর এবং অলরেডি না থাকে তাহলে তোমরা অ্যান্সার লিখবা উড প্লাস ভার্বের বেস। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি থাকলে অ্যান্সার লিখবা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর বিফোর অথবা অলরেডি না থাকলে অ্যান্সার লিখবা উড প্লাস ভার্বের বেস। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। হি সেড দ্যাট হি মিট হার বিফোর। তো দেখো এখানে কি আছে, এখানে আছে দ্যাট, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। এই বাক্যের মধ্যে কি আছে, বিফোর আছে, কোন বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসাবো হ্যাড, মিটের পিপি হলো মিট, সুতরাং এখানে অ্যান্সার হবে হ্যাড মিট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সে বলেছিল যে সে তার সাথে আগে দেখা করেছিল। পরেরটি দেখো, সেলিনা said that she already finished all her course। তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। দ্যাট থাকার পরে বাক্যের মধ্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এই বাক্যের মধ্যে অলরেডি আছে, অলরেডি থাকলে বসাতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে ভার্বের পিপি ফিনিশড করাই আছে, সুতরাং এখানে অ্যান্সার হবে হ্যাড ফিনিশড।
সেলিনা said that he already had finished all her course. এর বাংলা অর্থ কি? সেলিনা বলেছিল যে সে ইতিমধ্যে তার সমস্ত কোর্স শেষ করেছে। 4.1টি দেখো, 4.1 he said that he go to Sylhet the next day. তো দেখো এই বাক্যের মধ্যে কি নাই? বিফোর অথবা অলরেডি নেই। বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি না থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড, গো এর বেস কিন্তু গো, সুতরাং এখানে আনসার হবে উড গো। এবার চলে যাব 4.2 এ। করিম said that he go home next week. তো দেখো এখানে দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি না থাকলে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড, এরপরে ভার্বের যে ভার্বটি আছে সেই ভার্বটি ঠিক থাকবে। এখানে আনসার হবে উড গো। করিম said that he would go home next week. এর বাংলা অর্থ হলো করিম বলেছিল যে সে পরের সপ্তাহে বাড়ি যাবে। 4.3টি দেখো, 4.3টি হলো হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। এখানে কি আছে দেখো দ্যাট, আর দ্যাট হলো সিকোয়েন্স অফ টেন্স। তো দেখো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি না থাকলে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড গেট, গেটের বেস ফর্ম কি? গেটের বেস ফর্ম কিন্তু গেট, তো এখানে আনসার হবে উড গেট। ফুল বাক্যটি হবে হি হোপ দ্যাট হি উড গেট দ্য ফার্স্ট প্রাইজ। এর বাংলা অর্থ কি? সে আশা করেছিল যে সে প্রথম পুরস্কার পাবে, কিন্তু সে পায়নি। তো দেখো সিকোয়েন্স অফ টেন্স এটি একটি কঠিন নিয়ম, কিন্তু রকিবুল 24 পাবলিকেশন মানেই তো শর্টকাট। তো দেখো একদম শর্টকাটই শিখিয়ে দিলাম। বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি থাকলে আনসার লিখবে হ্যাড প্লাস ভার্বের পিপি, আর বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি না থাকলে আনসার লিখবা উড প্লাস ভার্বের বেস। শর্ত হলো বাক্যের মধ্যে অবশ্যই দ্যাট থাকতে হবে, দ্যাট না থাকলে কিন্তু এই রুলটি প্রযোজ্য হবে না। এবার চলে যাব 3 নম্বর রুলে। 3 নম্বর রুলটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো অনেককেই দেখবা যে কন্ডিশনাল সেন্টেন্সের রুল এত কঠিন করে শেখায় যে কন্ডিশনাল সেন্টেন্স শিখতে ইচ্ছা করে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে কন্ডিশনাল সেন্টেন্সটি শেখাবো, এই কন্ডিশনাল সেন্টেন্স দেখলে তোমাদের ইচ্ছা হবে যে বারবার আমি কন্ডিশনাল সেন্টেন্স পড়ি। তো দেখো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? ইফ থাকবে অথবা হ্যাড থাকবে। ইফ প্লাস ভার্বের পাস্ট, ভার্বের পাস্ট মানে কি? ওয়ার হ্যাড ইডি, তাহলে আনসার লিখতে হবে উড বেস। এরপরে দেখো ই প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। ভার্বের পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, 3 নম্বর ফ্রম। পরেরটি দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো এটি তোমাদের জন্য একটু হিজিবিজি লাগতে পারে, তো আমি তোমাদেরকে একদম শর্টকাট ভাবে শিখিয়ে দিব। বাক্যের মধ্যে কি থাকতে হবে? ইফ অথবা হ্যাড থাকতে হবে। বাক্যের মধ্যে ইফ অথবা হ্যাড অবশ্যই থাকতে হবে। ইফ অথবা হ্যাড না থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্সের রুলে যাবে না। বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাড থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে শর্টকাট রুলটি হলো ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড বেস। আমি আবার বলি, ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড বেস। আর ভার্বের যদি পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। একদম সহজ একটি রুল। দেখো ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার লিখতে হবে উড বেস, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো পাস্ট ফর্ম সাধারণতর মধ্যে কি থাকবে? ওয়ার থাকবে, অথবা হ্যাড থাকবে, অথবা ওয়ার্ডটির সাথে ইডি থাকবে, অথবা এটি থাকবে। তাহলে বুঝতে হবে সেটি ভার্বের পাস্ট ফর্ম। দেখো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আমি জাস্ট এতটুকুর মধ্যে নিয়ে আসলাম। এখন আমি উত্তরটি করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। 5.1টি দেখো, ইফ হি কেম আই গো। তো দেখো ইফ আছে, ইফ মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স। ইফ হি কেম, তো দেখো এখানে কেম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। ইফের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে নিয়ে আসবো উড, এরপরে ভার্বের যে বেসটি সে বেসটি ঠিক থাকবে। একদম সহজ একটি
রুল। তো দেখো এর বাংলা অর্থ কি, যদি সে আসতো আমি যেতাম। 5.2টি দেখো, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো ইফের পরে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে অর্থাৎ হ্যাড আছে। ভার্বের পাস্ট ফর্ম থাকলে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসলাম উড, টাইপের বেস ফর্ম কিন্তু টাইপ, তো এখানে আনসার হবে উড টাইপ। 5.3টি দেখো, ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিওট। তো দেখো এখানে কি আছে, উড প্লাস বেজ আছে, উড প্লাস বেজ আছে, সুতরাং তোমাদের কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে টেক, টেকের পাস্ট ফর্ম কি, টেকের পাস্ট ফর্ম হলো টুক, তো এখানে অ্যান্সার হবে টুক। ইফ ইউ টুক মেডিসিন ইউ উড গেট কিওট, ইফ ইউ টুক মেডিসিন ইউ উড গেট কিওট। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো যদি তুমি ঔষধ নিতে তুমি সুস্থ হয়ে যেতে। এবার চলে যাব 5.4-এ, ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে কি আছে, ওয়ার আছে। যদি ওয়ার থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, দেখো ওয়ার মানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসলাম উড, আর হেল্পের বেস ফর্ম কিন্তু হেল্প, সুতরাং এখানে অ্যান্সার হবে উড হেল্প। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। এবার চলে যাব 6.1-এ। 6.1টি দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো কি হবে, থাকতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে স্টাডিড, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসবে উড হ্যাভ, পাসের পিপি কি, পাসের পিপি হলো পাস্ট, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম। এর বাংলা অর্থ হলো যদি তুমি নিয়মিত পড়াশোনা করতে তুমি পরীক্ষায় পাস করতে। এবার চলে যাব 6.2-এ। 6.2টি দেখো, ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো এখানে কি আছে, হেল্প আছে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। পরেরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে কি আছে, বিন আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্পের পিপি কি, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। শর্টকাট টেকনিকটি আরেকবার বলে দেই, বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাড থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অর্থাৎ ওয়ার হ্যাড ইডি, অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। আর সামনে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে অর্থাৎ পিপি থাকে তখন অ্যান্সার লিখবো উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো এতটুকু জানলেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এর বাংলা অর্থ হলো আমি যদি ধনী হতাম আমি গরিবদের সাহায্য করতাম। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে কি, কজেটিভ ভার্বের বাংলা অর্থ হলো নিযন্ত ক্রিয়া। তো দেখো নিযন্ত ক্রিয়াগুলো কি কি, মেক, গেট অথবা গটস হেল্প লেট। মেক, হেল্প, লেট, গট এগুলো হলো বা গেট এগুলো হলো কজেটিভ ভার্ব মানে নিযন্ত ক্রিয়া। তো দেখো সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট থাকে এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। এই রুলসটি একটু দেখে নাও, সাবজেক্টের পরে মেক, হেল্প, লেট যাই থাকুক না কেন এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। সাবজেক্টের পরে যদি গেট থাকে অথবা গেটস থাকে অথবা গট থাকে এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস করতে হবে। মনে রাখবা এখানে কি আছে, দেখো তো টি আছে, টি মানে কি টু, তোমরা মনে রাখবা গেট, গেটস বা গট এর শেষে কি আছে, টি আছে, টি থাকলে টু প্লাস ভার্বের বেস করতে হয়। এর সামনে অবশ্যই কি থাকতে হবে, ব্যক্তি থাকতে হবে। সাবজেক্টের পরে যদি গেট, গেটস বা গট থাকে এরপরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এটি হলো কজেটিভ ভার্বের মেইন নিয়ম। তো দেখো 7 নম্বরে, she will not let you enter in the classroom। তো দেখো এখানে লেড আছে অর্থাৎ
মেক হেল্প লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হবে। তো ইন্টারের বেস ফর্ম কি? ইন্টারের বেস ফর্ম কিন্তু ইন্টার, তো এখানে অ্যান্সার হবে ইন্টার। শি উইল নট লেট ইউ ইন্টার ইন দ্য ক্লাসরুম। এর বাংলা অর্থ হলো সে তোমাকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেবে না। পরেরটি দেখো, মাই মাদার গড এ মেড ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে কি আছে? গড আছে, গডের পরে কি আছে? ব্যক্তি আছে, এ মেড। তো দেখো গডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে টু প্লাস ভার্বের বেস। সূত্র থেকে নিয়ে আসলাম টু। এরপরে ডু এর বেস ফর্ম কি? ডু এর বেস ফর্ম কিন্তু ডু, তো এখানে অ্যান্সার হবে টু ডু। মাই মাদার গড এ মেড টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। এবার চলে যাব পরেরটিতে। 8 নম্বরের বাংলা অর্থ হলো আমার মা গৃহস্থলী কাজ করার জন্য একজন গৃহকর্মী রেখেছিলেন। পরেরটি দেখো, আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট। তো দেখো এখানে কি আছে? গড আছে, গড কিন্তু পজিটিভ ভার্ব। গডের পরে যদি বস্তু থাকে তো দেখো দ্য প্যারাগ্রাফ কিন্তু ব্যক্তি নয়। গডের পরে যদি ব্যক্তি না থাকে তাহলে তোমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখানে কি আছে দেখো? ট্রান্সলেট। ট্রান্সলেটের পিপি কি? ট্রান্সলেটের পিপি হলো ট্রান্সলেটেড, তো এখানে অ্যান্সার হবে ট্রান্সলেটেড। এর বাংলা অর্থ হলো আমি অনুচ্ছেদটি অনুবাদ করিয়ে নিয়েছিলাম। এবার চলে যাব টেকনিক পাশে। 5 নম্বর টেকনিকটি দেখো, গত বছর এই টেকনিক থেকে একটি প্রশ্ন কমন এসেছে। বাক্যের মধ্যে উড দ্যাট থাকলে উত্তর হবে কুড প্লাস ভার্বের বেস। বাক্যের মধ্যে লেস্ট থাকলে উত্তর হবে শুড প্লাস ভার্বের বেস। শর্টকাট টেকনিক, উড থাকলে আনসার লিখতে হয় কুড, আর লেস্ট থাকলে আনসার লিখতে হয় শুড। উড দ্যাট শি কাম হেয়ার টুডে। তো দেখো এখানে এসে উড দ্যাট, উড দ্যাট থাকলে তোমাদেরকে লিখতে হবে কুড। তো আমি এখানে কুড বসাবো, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, তো এখানে অ্যান্সার হবে কুড কাম, কারণ কামের এখানে কিন্তু বেস ফর্ম করাই আছে। অ্যান্সার হবে উড দ্যাট শি কুড কাম হেয়ার টুডে। এর বাংলা অর্থ হলো আজ যদি সে এখানে আসতো। পরেরটি দেখো, উড দ্যাট আই এন্টার দ্য রুম। তো দেখো এখানে উড দ্যাট আছে, উড দ্যাট থাকলে আনসার লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিলাম কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে কারণ ইন্টারের বেস ফর্ম কিন্তু ইন্টারেই। এখানে অ্যান্সার হবে কুড ইন্টার। উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আমি যদি ঘরে প্রবেশ করতে পারতাম, আমি যদি ঘরে প্রবেশ করতে পারতাম। পরেরটি দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো দেখো এখানে কি আছে? লেস্ট আছে, লেস্ট থাকলে আনসার লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিলাম শুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে কারণ মিস এর বেস ফর্ম কিন্তু মিস, তো এখানে অ্যান্সার হবে শুড মিস। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এর বাংলা অর্থ হলো দ্রুত হাঁটো নাইলে তুমি ট্রেনটি মিস করবে। 12.2টি দেখো, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো দেখো এখানে লেস্ট আছে, লেস্ট থাকলে আনসার লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিলাম শুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে কারণ এখানে মিস বেস ফর্মেই আছে, তো অ্যান্সার হবে রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এর বাংলা অর্থ হলো দ্রুত দৌড়ো নাইলে তুমি ট্রেনটি মিস করবে। এবার চলে যাব টেকনিক 6 নম্বরটি দেখো, সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল। তো দেখো এটি কিন্তু একটি ফিনিশিং ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে পার্ট 1টুকু শেখালাম, অর্থাৎ 1 থেকে 5 নম্বর রুলস তোমাদেরকে শিখিয়ে দিলাম। পরবর্তী পার্টে অর্থাৎ 2 নম্বর পার্টে আমি তোমাদেরকে 6 থেকে 8 নম্বর টেকনিক শেখাবো। 6 থেকে 8 নম্বর টেকনিক শেখাবো, অবশ্যই তোমরা পরের পার্টটিও মনোযোগ সহকারে দেখবা। অনার্স শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2025 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2024। এই বইটি সর্বশেষ 7ম সংস্করণ 1 জুলাই 2025, অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ 22-23। তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো।
শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 এক্সামিনেশন 2024 সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025 সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরম্যাট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ 10 টপ 5 বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ 100 করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো 01744559475 এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ 2025 এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য 550 টাকা থেকে বাদ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো 01744559475 এখন শিওর পাস সাজেশন বইটি কিভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং বিগত সালের প্রশ্ন মডেল টেস্ট A to Z সবগুলোর কিউআর কোড পেয়ে যাবা এই কিউআর কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে তো দেখো প্রথমে সাজেশন অংশ সিলেবাস অংশ এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবা অর্থাৎ রিটেনের যে 35 মার্কের অটো ফরম্যাট একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ 100 প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে এরপরে দেখো গ্রামার যে পার্ট 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভাষার মধ্যে একাই বসে কম্পেয়ার করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক তো তোমরা বইয়ের মধ্যে কিউআর কোড আছে কিউআর কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবা এমনকি বিগত সালে 7 কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ 0 টু হিরো শর্টকাট সাজেশন মাত্র 5 থেকে 7 দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে তোমাদেরকে এখন আমি কিভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা তো দেখো পোস্টার রাইটিং দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে এবার চলে যাব গ্রামার পার্টে তো দেখো গ্রামার পার্টগুলোর প্রতিটি আইটেমে টপ 100 সাজানো আছে দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা
যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে। এছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে, একদম নির্ভুল সমাধান। এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ দেখো জিরো টু হিরো শর্টকাট সাজেশন, তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি 100% পাস করবা। তোমাকে আমি 100% পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি।